নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে 3 অধ্যায় থেকে পাঠদান করব। 3 অধ্যায়ের নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা। আর এই অধ্যায়ের আমি কিছু অংশ তোমাদের পড়াবো। সেই অংশটা দেখো তোমরা। এখানে দেখো বিষয়বস্তু দেওয়া আছে, রক্ত এর উপাদানসমূহের কাজ, রক্তের উপাদানসমূহের অস্বাভাবিক অবস্থায়। দুইটা অংশ আমি আজকে তোমাদের পড়াবো। আর এর শিখন ফলটা অর্থাৎ আমরা কি শিখতে পারবো সেটা একটু জানি, যে রক্ত কি তা আমরা ব্যাখ্যা করতে পারবো, রক্তের উপাদানসমূহের নাম, গঠন, উপাদানসমূহের কাজ বর্ণনা করতে পারবো, এবং 3 নম্বরে আমরা রক্তের উপাদানসমূহের অস্বাভাবিক অবস্থা জানতে পারবো। আচ্ছা, এখন আমাদের এই হৃদযন্ত্রের যত কথা, এই অধ্যায়টার প্রথমেই হচ্ছে রক্ত আমাদের পড়তে হবে। কারণ হচ্ছে হৃদযন্ত্র কি? হৃদযন্ত্র হচ্ছে যে মানব দেহের এমন একটা, প্রাণী দেহের এমন একটি যন্ত্র যার মাধ্যমে রক্ত পরিবাহিত হয়। তো এখন এই রক্ত পরিবাহিত হয়, সেজন্য আমাদের প্রথমে কিন্তু রক্ত কি এটা জানা দরকার। রক্ত কি? রক্ত হচ্ছে প্রাণী দেহে বিদ্যমান ঈষৎ, লবণাক্ত, ক্ষারধর্মী এমন একটি তরল পদার্থ যা যোজক টিস্যু সমৃদ্ধ, তাকে বলা হবে কি রক্ত। আর এই রক্তের মধ্যে কি থাকে? প্রধান কয়েকটি উপাদান থাকে। সেই প্রধান উপাদানের মধ্যে প্রধানতই হচ্ছে দুইটি থাকবে, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে রক্তকণিকা। আর প্লাজমাকে আমরা বলি রক্তরস। এই রক্তরস হচ্ছে কত থাকে? শতকরা 55%। এই সম্পূর্ণ রক্তের ভিতরে 55% থাকবে আমাদের রক্তরস, এবং রক্তকণিকা থাকবে কত? 45%। আর এই 55% যে রক্তরস থাকলো, এর ভিতরে আবার কি থাকে? পানি থাকে হচ্ছে 90 থেকে 92%। আর বাকি থাকতেছে আমাদের হলো 8 থেকে 10% থাকে হলো বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। আর এই যে রক্তরসে যে 90% পানি থাকে, এই জন্য রক্তকে আমরা সাধারণত বলি কি? তরল পদার্থ। রক্ত তরল, এই জিনিসটা মূলতই প্রধান কারণ হচ্ছে রক্তরসের কারণে, কারণ রক্তরসে হচ্ছে 90% এখানে পানি থাকে। আর এছাড়া বাকি যে উপাদানগুলো সেগুলো হলো 2 ভাগে বিভক্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি অজৈব এবং হলো জৈব। অজৈবের মধ্যে কয়েকটা অংশ আছে, যেমন এখানে আমরা কি 10টা, তার মধ্যে প্রথমে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় পদার্থ। আর জৈবের মধ্যে দেখো খাদ্যসার, রেজার পদার্থ, প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্য, অন্তঃক্ষারবন্ধী হরমোন এবং কোলেস্টেরল, লিসিদিন, বিলিরুবিন জাতীয় কতগুলি যৌগ থাকবে। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে রক্তকণিকা। এখন রক্তকণিকা পড়ার আগে আমাদের আরেকটু এখানে জানা দরকার, যে হলো যে রক্তরসের কাজগুলো কি। রক্তরসের কাজ আমরা জানি যে খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করবে, তারপরে হচ্ছে হলো টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে, সেগুলো যেমন আমরা এখানে রেচন পদার্থ, এটা কি করবে? পরিবহন করবে। তারপরে হচ্ছে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবাহিত করবে। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করবে। এরপর হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন ধরনের অংশে কাজে অংশগ্রহণ করে, এবং রক্তের ভেতরে যে অম্ল ক্ষারের একটা সমতা রক্ষা, সেটাও আমরা এই রক্তরসের মাধ্যমে দেখতে পাই। এরপরে আরেকটা জিনিস আমাদের এখানে একটু জানা দরকার, তোমাদের দেখো সিরাম। এই রক্তরসের সাথে সিরামের একটা সম্পর্ক আছে, অর্থাৎ সিরাম হচ্ছে এমন একটা উপাদান। রক্তকে আমরা সাধারণত কি দেখি? লাল দেখি। রক্ত হচ্ছে কিরকম? লাল বর্ণের। কিন্তু এই লাল বর্ণ কেন হবে? লাল বর্ণ হয় হলো হিমোগ্লোবিনের কারণে। অর্থাৎ রক্তে কি থাকে? হিমোগ্লোবিন থাকবে। হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন অংশ থাকার কারণে রক্ত লাল হবে। কিন্তু এই লাল বর্ণ বাদে রক্তে কিন্তু আসলে হালকা হলুদ বর্ণের। এইখানে দেখো রক্তের রসের ভিতরে আমরা একটা জিনিস একটু বলি, সিরাম। এই সিরামটা হচ্ছে কি? সিরামের সাথে আমার এই রক্তরসের একটা সম্পর্ক আছে, অর্থাৎ রক্তটা হচ্ছে লাল বর্ণের হিমোগ্লোবিনের কারণে। এখন এই হিমোগ্লোবিন অংশটা যদি রক্তে না থাকে, তাহলে রক্তটা দেখতে হালকা হলুদ বর্ণের হবে, অর্থাৎ ওখানে রক্তরস থাকবে। কিন্তু এখন রক্তরসের ভিতরে কি থাকবে? প্রোটিন থাকবে, কিন্তু সিরামে প্রোটিন থাকবে না। অর্থাৎ রক্তরসকে যখন আমরা ওখান থেকে প্রোটিন এবং রোগ প্রতিরোধের উপাদানগুলোকে যদি আলাদা করে নিই, তাহলে আমাদের ওখানে সিরামে প্রোটিন থাকে না। এটা একটু মনে রাখবা যে সিরামে প্রোটিন থাকে না, কিন্তু সিরাম আর রক্তরস প্রায় দেখতে কিন্তু হালকা হলুদ বর্ণেরই। আর সম্পূর্ণ রক্তটা কিন্তু আসলে লাল বর্ণের। অর্থাৎ একটা রক্ত থেকে যদি আমরা রক্তরসকে আলাদা করি, তখন দেখা যাবে হালকা হলুদ বর্ণের। কিন্তু সিরামও দেখতে এরকম, কিন্তু ওই রক্তরস থেকে যদি প্রোটিনটা আমরা আলাদা করে নিই, অর্থাৎ প্রোটিন না থাকে, তাহলে সেটা সিরাম হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যাবো রক্তের লোহিত কণিকা। 3টা অংশ: লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এখন লোহিত কণিকা
কেন লাল? লোহিত কণিকা লাল হচ্ছে হলো হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে। আর এই লোহিত কণিকায় একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে স্তন্যপায়ীদের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, যার কারণে এদের এটা একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য। কিন্তু অন্যান্য মেরুদণ্ডীদের ক্ষেত্রে কিন্তু লোহিত কণিকা থাকবে। এবং এই লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে প্রায় 4 মাস, অর্থাৎ 120 দিন। এবং এটা হচ্ছে লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। এরপরে আরেকটা জিনিস এখানে জানা দরকার, প্রতিটি বয়স্ক মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা ভিন্ন। যেমন আমরা বলি ভ্রূণে হচ্ছে 80 থেকে 90 লাখ থাকবে, শিশুর দেহে থাকবে 60 থেকে 70 লাখ, এবং একটা পূর্ণবয়স্ক পুরুষের দেহে 4.5 লাখ থেকে 5.5 লক্ষ, আর একটা পূর্ণবয়স্ক নারীর ক্ষেত্রে হচ্ছে 4 থেকে 5 লক্ষ লোহিত কণিকা উপাদান থাকে। আচ্ছা, এখন এই লোহিত কণিকাগুলো কি কি কাজ করতে পারে, যেটা আমরা একটু আগে দেখছি যে কি কোষে অক্সিজেন সরবরাহ করবে। অর্থাৎ আমরা যে শ্বাস কাটছে কী করি, অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা লোহিত কণিকা সরবরাহ করে দেহের ভিতরে। তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অর্থাৎ আমাদের যে আমরা জানি প্রশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডটা নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, সেটা কে আনে? এই লোহিত কণিকায় টিস্যু থেকে ফুসফুসে নিয়ে আসবে এবং নিঃশ্বাসের মাধ্যমে বাইরে চলে যাবে। আবার হিমোগ্লোবিন থাকে, আমরা জানি যে লোহিত কণিকা হিমোগ্লোবিনের জন্য লাল দেখায়, আর এই হিমোগ্লোবিন অম্ল ক্ষারের একটা সমতা রক্ষা করার জন্য বাফার হিসেবে কাজ করে। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, একটা লোহিত কণিকার চিত্র। এটা হচ্ছে আকারে একটু বড় আকৃতি থাকবে এবং 2 ধরনের হতে পারে, গোলাকারও হতে পারে, একটা চাকতির মতোও হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যাব কোথায়? শ্বেতকণিকায়। শ্বেতকণিকাকে আমরা বলি কি লিউকোসাইট বা শ্বেতকণিকা। এই শ্বেতকণিকাকে 2টা ভাগে ভাগ করা হয়। গ্রানুলোসাইট বা সাইটোপ্লাজমটা ভেবে দানাবিহীন হবে, আর গ্রানুলোসাইট বা সাইটোপ্লাজমটা দানাযুক্ত। আর এই শ্বেতকণিকা যেহেতু আমাদের 2 ধরনের হয়, সেজন্য এদের কাজও আমরা একটু ভিন্ন দেখতে পাই। যেমন বিশেষ করে হচ্ছে যেটা হচ্ছে দানাযুক্ত আমাদের সাইটোভিয়া লিউকোসাইট বা শ্বেতকণিকা, সেটা কি করে? আমাদের দেহে এক ধরনের অ্যালার্জি প্রতিরোধ করে এবং হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধাতে। উপাদানগুলোর অস্বাভাবিক অবস্থা, অর্থাৎ যে রক্তের উপাদান আমরা জানি যে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা এবং প্লাজমা, এই উপাদানগুলো আমাদের দেহে কম বেশি থাকলে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদের দেহে হতে পারে। এর মধ্যে প্রথমে হচ্ছে পলিসাইথেমিয়া। এই পলিসাইথেমিয়াটা হচ্ছে কি, যে লোহিত কণিকার সংখ্যা যদি অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ এখানে লোহিত কণিকার সংখ্যা বেশি হবে, লোহিত কণিকা বেশি হবে, এটা হলে আমাদের কি হবে? পলিসাইথেমিয়া হবে। অ্যানিমিয়া, অ্যানিমিয়াটা হচ্ছে কি, যে স্বাভাবিকের তুলনায় যদি হিমোগ্লোবিনের পরিমাণ কি কমে যায়, হিমোগ্লোবিন কমে যাবে। এখানে কি হবে? হিমোগ্লোবিন কমে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের জানি আমরা কি লিউকোমিয়া। লিউকোমিয়ার ক্ষেত্রে আমরা জানি যে সাধারণত রক্তশূন্যতা, এই ক্ষেত্রে হচ্ছে শ্বেতকণিকার সংখ্যা বাড়বে এবং শ্বেতকণিকা বেড়ে দেখা যাবে যে এটা অনেক বেশি হবে এবং সেক্ষেত্রে এটাকে আমরা ব্লাড ক্যান্সার ক্ষেত্রে বলতে পারি। আচ্ছা, লিউকোসাইটোসিস। এরপর আমরা জানি লিউকোসাইটোসিস, এটা হচ্ছে কি, যে স্বাভাবিক অবস্থায় মান থেকে বেড়ে যদি অনেক বেশি হয়, যে শ্বেতকণিকা যদি অনেক বেশি বেড়ে, সেটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস। সেই ক্ষেত্রে আমাদের নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদি রোগ এই অবস্থায় হতে পারে। এরপরে আমরা দেখব থ্রোম্বোসাইটোসিস, অর্থাৎ হলো এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়ে যায় এবং রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যায়, যার ফলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের করোনারি রক্তনালী জমাট বেঁধে করোনারি থ্রোম্বোসিস এবং হলো সেরিব্রাল থ্রোম্বোসিস নামক এক ধরনের রোগ সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো সাধারণত থ্রোম্বোসাইটোসিস। এরপরে হচ্ছে একটা হচ্ছে পারপুরা। এই পারপুরা রোগটা হচ্ছে কি, যে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কি কমতে থাকবে। আর থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া হচ্ছে যে রক্তকোষ তৈরি হবে কিন্তু কোষগুলো কি নষ্ট হয়ে যাবে। যেমন এটা হচ্ছে এক ধরনের বংশগত একটা রোগ, অর্থাৎ একটা পিতামাতার থাকলে সেই ক্ষেত্রে সন্তানদের মধ্যেও চলে আসতে পারে। আমরা এইটা সাধারণত দেখি হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত কণিকায় রক্ত ভেঙে যায় এবং রক্ত শূন্যতা দেখা যায়। তাহলে দেখো আজকে আমরা যে টপিকসটা পড়ার জন্য নিয়েছিলাম তা আমরা আজকে শেষ করতে পারলাম। এখন আমরা তোমাদের এখানে একটু HW বা বাড়ির কাজ দেখছি। তোমরা হচ্ছে এই একটা প্রশ্নের উত্তর লিখবে, সেটা হচ্ছে লোহিত, শ্বেত ও কণিকা ও অনুচক্রিকার মধ্যে পার্থক্য লিখবে। অর্থাৎ অনুচক্রিকা অর্থাৎ রক্তের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর মধ্যে একটা বৈসাদৃশ্য লিখবা।